বামপন্থী দলগুলো বলুন বা বিজেপি, এদের মধ্যে একটা কমন ফ্যাক্টর আছে। আদর্শগত দিক থেকে দুটো দল, মানে দু ধরনের দল, দু মেরুতে। বামপন্থীরা এক মেরুতে, আর বিজেপি আর এক মেরুতে। এর মধ্যে কোনো ভুল নেই। কিন্তু পরিকাঠামোগত দিক থেকে যদি দেখতে চান, তাহলে দেখবেন যে বিজেপি আর বামেদের মধ্যে কোনো তফাৎ নেই, বিশেষ করে বর্তমান বিজেপি এবং বর্তমান বামেদের মধ্যে। এদের কেউই মানে দেহত্যাগের আগে আগে পদত্যাগ করতে চান না। তারা দীর্ঘদিন ক্ষমতা আঁকড়ে থাকতে চান। দু দলের নেতারাই হন স্বৈরাচারী, নিজেদের মতন করে দলকে চালাতে চান, এবং তাদের যে ক্যাডার পুল, তাদেরকেও নেতাদের কথা অনুযায়ী চলতে হয়। এখানে কোনো প্রকাশ্যে প্রতিবাদ করা যায় না, তাহলেই খাড়া নেমে আসে, কখনো মানে দল থেকে তাড়িয়ে দেওয়া হয়, কখনো শোকজ করা হয়, এসব চলে। আবার এইসব দলগুলোর মধ্যে একটা কমন মিল হচ্ছে যে এরা কখনোই কখনোই নিজেদের দলের ক্যাডারদের ত্রুটি খুঁজে পায় না। যখন একেবারে ত্রুটি ঢাকা যায় না, তখন হয়তো দল থেকে তাদের তাড়িয়ে দিতে হয় বা শোকজ করতে হয়। এইরকম দুটো দলের একটা অদ্ভুত মিল আছে। কিন্তু আজকে আমরা আলোচনা করব নরেন্দ্র মোদীর পদত্যাগ প্রসঙ্গে। কারণ ৭৫ বছর হয়ে যাচ্ছে নরেন্দ্র মোদীর আগামী সেপ্টেম্বর মাসে। বিজেপির বা আরএসএস এর যে অলিখিত নিয়ম, সেই অনুযায়ী তাদের মানে নরেন্দ্র মোদীর পদত্যাগ করার কথা। কিন্তু লালকৃষ্ণ আডবাণী, মুরলী মনোহর যোশীদের মতন অভিজ্ঞ নেতাদের না সরালে ২০১৪ পরে মোদী শাহের সারা দেশ জুড়ে একচ্ছত্র আধিপত্য চালানো বা অঘোষিতভাবে গুজরাট লবির মৌরুসি পাট্টা চালানো একেবারে অসম্ভব হয়ে যেত। তাই ক্ষমতায় এসেই ৭৫-এর বেশি বয়স্ক সমস্ত বিজেপি নেতাদের সমস্ত বিজেপি নেতাদের মার্গদর্শক করে নির্বাসনে পাঠিয়ে দিলেন মোদী শাহ। যদিও এইরকম কোনো লিখিত নিয়ম কিন্তু বিজেপির সংবিধানে নেই, তবুও আরএসএস বিজেপির এটাই অলিখিত প্রথা যে ৭৫ বছর হয়ে গেলে তাদের আর দলের কাজে লাগানো হয় না। এটা ভালো প্রথা। আগামী সেপ্টেম্বর মাসে নরেন্দ্র মোদীর ৭৫তম জন্মদিন। তাহলে মোদিও কি বানপ্রস্থে চলে যাবেন? এই প্রশ্ন উঠেছে। কারণ আরএসএস প্রধান মোহন ভাগবতের একটি বক্তব্য সেই রকমই কিন্তু একটা জল্পনা উস্কে দিয়েছে সারা দেশে। কয়েকদিন আগেই নাগপুরে একটি অনুষ্ঠান ছিল আরএসএস এর। নেতা, মানে আরএসএস এক নেতা ছিলেন মোরপন্থ পিংলে। তার জন্মদিবস উপলক্ষে তার উপরে একটি বই প্রকাশ অনুষ্ঠানে মোরপন্থ পিংলেকে উদ্ধৃত করে মোহন ভাগবত বললেন, ৭৫ বছর বয়স হয়ে গেলে নতুন লোকেদের কাজ করবার সুযোগ করে দেওয়া উচিত, এটা বললেন। এরপরেই মোদির রিটায়ারমেন্ট নিয়ে চর্চা শুরু হয়ে গেল। ময়দানে অবতীর্ণ হলেন নান আদার দেন অমিত শাহ। তিনি বললেন, আমি রিটায়ার করে চাষবাস করব আর শাস্ত্র পড়ব। ভালো কথা। চ্যানেলে চ্যানেলে বসে গেল খাপ পঞ্চায়েত। স্পেকুলেশন চলতে থাকে, মোদি আদৌ নিজে থেকে বানপ্রস্থে যাবেন, নাকি আরএসএস তার উপরে চাপ সৃষ্টি করবে, নাকি বিহার নির্বাচনের পর মুখ্যমন্ত্রী না হতে পারলে নীতিশ কুমার কেন্দ্রের থেকে যদি সমর্থন তুলে নেয়, হয়তো নেবেও, তাতে যদি সরকার পড়ে যায়, তার আগেই মোদি কি কোনো এসকেপ রুট খুঁজছেন? এইসব খাপ পঞ্চায়েতের টিভি ডিবেটগুলোর শেষে সারমর্ম কিন্তু কিছুই বোঝা যায় না। যে বিষয় নিয়ে ঘন্টাখানেক ধরে হ্যাঁচড় প্যাচড় আলোচনা, পর্যালোচনা ইত্যাদি হলো, তার আউটকাম বলে দর্শকদের কাছে কিচ্ছু পৌঁছয় না। যে কোনো বিষয়ে আলোচনা শুরু হোক, যে কোনো বিষয়ে, আর শেষ হয় কি দিয়ে জানেন? নেহেরু কত খারাপ, ঔরঙ্গজেব, পাকিস্তান আর হিন্দু মুসলমান দিয়ে। মোদির রিটায়ারমেন্টের সাথে নেহেরু, পাকিস্তান, ঔরঙ্গজেব আর ওই হিন্দু মুসলমানদের কি সম্পর্ক আপনি আমি কিছুই বুঝতে পারি না। তবু ডিবেট চলতেই থাকে। তবে এটুকু যা বুঝেছি, ক্ষমতার স্বাদ হচ্ছে বাঘের মুখে রক্তের স্বাদের মতো। সেই স্বাদ একবার মুখে লাগলে মৃত্যু কেউ ছাড়তে চায় না। অর্থাৎ দেহত্যাগের আগে পদত্যাগ রাজনীতির লোকেরা বড় একটা করেন না। মোদিও মানে তার উল্টো পথে হাঁটবেন এমন মনে হচ্ছে না। তার উপরে মোদির আবার অমরত্বের লোভ রয়েছে। তিনি নন বায়োলজিক্যাল শরীর ত্যাগ করবার আগেই দেশটাকে মোদিময় করে দিয়ে যেতে চান, যাতে আগামী প্রজন্ম এবং তারপরের প্রজন্ম যাতে মোদিকে স্মরণ করতে বাধ্য হয়। জীবদ্দশাতে নিজের ছবি সম্ভবত শৌচাগার বাদে সর্বত্র সাটিয়ে সবার মনে
মোদী ভক্তি একটা সঞ্চার করবার সব চেষ্টা চালিয়েছেন, নিজের নামে একটা স্টেডিয়াম বানিয়েছেন, বৈজ্ঞানিক থেকে শুরু করে দেশের সেনাবাহিনীর সমস্ত কৃতিত্বের ঝোলও কিন্তু তিনি নিজের দিকে টেনে আনছেন, টেনে নেন। সবকিছুতেই মোদি আর মোদি। এত প্রচারলোভী মানুষ ক্ষমতার শীর্ষ থেকে স্বেচ্ছায় সরে যাবেন, এটা ভাবাও অন্যায়। ক্ষমতার মোহে আবিষ্ট হয়ে আছেন মোদি। যতক্ষণ না দেশের মানুষ তাকে ঘাড় ধাক্কা দিচ্ছেন, ততক্ষণ মোদি থাকবেন কিন্তু মোদিতেই। তাছাড়া আদানিকেও তো রক্ষা করতে হবে। আদানি ফাঁসলে তারা লজ্জাজনক বিদায় হবে, এটা তিনিও জানেন। তাই আমেরিকার শত সহস্র অসম্মান হজম করেও দন্ত বিকশিত করে তিনি চলছেন এদেশ ওদেশ সেদেশ। যদি ক্ষমতালোভী নির্লজ্জ বৃদ্ধ বলি ওনাকে, তাহলেও খুব কম বলা হবে। সারা দেশের ব্যুরোক্র্যাটদের নিয়ে, নির্বাচন কমিশনকে নিয়ে, ইডি সিবিআইকে নিয়ে এমন একটা সিস্টেম তৈরি করে ফেলেছেন, শরিক দল না চাইলে এই সরকারের পতন ঘটা প্রায় অসম্ভব। শরিক দলগুলোর অবস্থাও কিন্তু শাঁখের করাতের মতো। প্রায় প্রত্যেক নেতার নামে এক একটা করে আলাদা ফাইল রেডি। সামান্য বেগড়বাই দেখলেই সেই ফাইল চলে যাবে ইডি অথবা সিবিআই এর কাছে। যে গুজরাট মডেল দেখিয়ে মোদির উত্থান, সেই গুজরাটেই একের পর এক ব্রিজ ভাঙছে, রাস্তাঘাটের অবস্থা বেহাল, নতুন কোনো শিল্প আসছে না, বেকারত্ব দেশের সর্বোচ্চ সীমায়, জিনিসপত্রের দাম আকাশ ছুঁয়েছে। তারপরও হিন্দুত্বের এমন আফিম কিছু লোকজনকে খাওয়ানো হয়েছে যে তারা মোদি ছাড়া আর কিছুই বোঝে না। একদিকে হিন্দুত্বের কড়া ডোজ, কড়া নেশা, আর একদিকে নির্বাচন কমিশন, বিচার ব্যবস্থার একাংশ আর সংবাদ মাধ্যমের উপর প্রচ্ছন্ন নিয়ন্ত্রণ মোদিকে কিন্তু সারা দেশে না হোক, অন্তত গোবলয়ে আর দেশের উত্তর পূর্বে অপ্রতিরোধ্য করে তুলেছে। তার উপরে যোগ করুন বিরোধীদের একত্রিত না হতে পারার উচ্চাশাকেও। সবাই বড় হতে চায়, সবাই প্রধানমন্ত্রী হতে চায়। যখন কেউ অপ্রতিরোধ্য হয়ে ওঠে, তখন কি কেউ দলীয় গদির লালসা ছেড়ে বানপ্রস্থে যেতে চায়? মোদিও ততক্ষণ বানপ্রস্থে যাবেন না যতক্ষণ না দেশের মানুষ তাকে ঘাড় ধাক্কা দিচ্ছে। আর যতক্ষণ বিহার, উত্তরপ্রদেশ, হরিয়ানা, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড় এইসব অঞ্চলের হিন্দুত্বে আচ্ছন্ন পাবলিক থাকবে, ততদিন মোদি থাকবেই। আজকের পর্ব আর একটুও দীর্ঘায়িত করবার ইচ্ছে নেই, শুধু এটুকুই বলবো শেষে, আমাদের দেশের 30 থেকে 40% মানুষের অশিক্ষাই কিন্তু মোদিকে বাঁচিয়ে রাখবে। আর বাকি যে 60% মানুষ আছে, তাদের অহংবোধ মোদিকে কিন্তু আমৃত্যু প্রধানমন্ত্রী করে রাখবে। বিরোধীরা যত নিজেদের মধ্যে আকচি করবে, যতই চাইবে আমার দল থেকে প্রধানমন্ত্রী হোক, আমার দলের নেতার নেতাই হোক, ইন্ডিয়া জোটের নেতা হোক, ততদিন কিন্তু মোদিকে কেউ সরাতে পারবে না, এটা লিখে রাখুন। তাই 75 বছর হোক বা 85 বা 95 বা 105 বা মোদি অমর হয়ে থাকুক, যতদিন মোদি বেঁচে থাকবেন, তার ওই নন বায়োলজিক্যাল জন্ম নেওয়া শরীর, সেটা যতদিন থাকবে মোদিকে কেউ সরাতে পারবে না। তার জন্য দায়ী কারা? এই ছত্রভঙ্গ হওয়া বিরোধীরা আর দেশের ওই 30 থেকে 40% কুশিক্ষিত অশিক্ষিত মানুষজন। আজ এখানেই শেষ করছি। দেখা হবে রাত 8টায় এক্স ফ্যাক্টরে। সকলে ভালো থাকবেন। নমস্কার।